আজকের এই ঘটনাটি অত্যন্ত ভয়ানক এবং অলৌকিক ঘটনা। চলুন ঘটনাটি শুরু করা যাক। রেল স্টেশনের পিশাচ। ঈশ্বরদীর সাথে রাজশাহীর যোগাযোগ পাকাপোক্ত করতে ইংরেজ সরকার রেল লাইনের কাজ দ্রুত করছিল। এই কাজের সমস্ত দায়িত্ব পেয়েছিল জোনাথন হার্ট নামে এক খিটখিটে ইংরেজ বুড়ো। রেল লাইন তৈরির কাজ শুরু হবার কয়েকদিনের মাথায় একটা অঘটন ঘটে গেল। গুদামঘর থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেল। স্বভাবতই এর সমস্ত দায়ভার গিয়ে পড়ল দারোয়ান নিপিন মণ্ডলের ওপর। কিন্তু বেচারা নিপিন একেবারেই সাধাসিধে লোক, তবে পাহারা দেবার সময় তার ঘুমোনোর বদঅভ্যাস আছে, তাই সে এই অভিযোগ জোর গলায় অস্বীকার করতে পারল না। 21শে জানুয়ারি 1938। বাইরে প্রচণ্ড শীত পড়েছে। রেল লাইনের লোহা আর ইস্পাত এই ঠান্ডাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। নিপিন মণ্ডল ঘুম ঘুম চোখে চেয়ে চেয়ে বাইরে দেখছে, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছে না। তার মনে হচ্ছে চাদরটাকে আরেকটু জড়িয়ে চেয়ারে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বুড়ো ইংরেজের ভয়ে তাও সম্ভব না। ভিটে মাটি নেই, এখান থেকে চাকরি চলে গেলে কি করে খাবে সে? মিছে অপবাদে এমনিতেই তার চাকরির অবস্থা টলমলে। এভাবে নানা কথা ভাবতে ভাবতে চিন্তায় নিপিনের চোখ থেকে ঘুম ছুটে গেল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নিপিনের আলসে চোখ দুটি ঘুমিয়ে পড়তে প্রস্তুত। ঠিক সেই সময়ই খুব কাছ থেকেই শব্দ পেল নিপিন। ঘুম কাতুরে চোখ দুটি চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগল। হারিকেনের আলোয় বাইরে আবছা যা দেখা যাচ্ছে তাতে সব কিছুকেই নিপিনের কাছে ভূত বলে মনে হচ্ছে। কিন্তু সে জীবন্ত কিছুর পায়ের আওয়াজ পেয়েছে। বাতাস নেই, কোনো কিছু নড়বার সুযোগ নেই। নিপিন শব্দের উৎসের দিকে চেয়ে থাকল, কিন্তু ঠিক বিপরীত দিক থেকে সে আবার আওয়াজ পেল। এবার সে নড়ে চড়ে বসল, পেছনে ফিরে চাইল। দেখল কালো মতো কিছু একটা সরে গেল, কিন্তু কি তা বুঝল না। বেশ কিছুক্ষণ সে সেই দিকে চেয়ে থাকল। একসময় সে আন্দাজ করতে পারল আসলে তার সামনে কোনো কিছুর অস্তিত্ব নেই। তার কানের পাশে সে ঠান্ডা কোনো কিছুর অস্তিত্ব পেল। ঝট করে ঘুরল, ঘুরেই দেখে কালো পোশাক পরা কোনো কিছু তার সামনে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই হারিকেনটি ধপ করে নিভে গেল। নিপিন শুধু দেখতে পেল তার চোখের সামনে কেউ তার 5 আঙুল মেলে ধরে আছে। সে চিৎকার করতে গিয়েও করতে পারছেন না। 22শে জানুয়ারি 1938। গতকাল সন্ধে পর্যন্ত যেখানে চুরির মামলায় সকলেই ব্যস্ত ছিল, আজ সেখানে নিপিন নিপিন করে সবাই ব্যস্ত। ওর পরিবারের লোকেরা কেউ ওর কোনো লাশেরও গন্ধ পাচ্ছে না। স্টেশন মাস্টার রুস্তম বেপারি রাত 2টো বাজেও নিপিনকে দেখেছে চেয়ারের উপর বসে থাকতে। তারপরে আর কেউ দেখেনি তাকে। সারাদিন অপেক্ষার পর বুড়ো জোনাথন হার্ট এলো। এসেই রুস্তমের দিকে আর চোখে বারবার চাইতে লাগলো, কিন্তু লাশ না পাওয়া যাওয়ায় কাউকেই খুনের দায়ে দোষারোপ করতে পারবে না কেউ। নিপিন আদৌ মরেছে কিনা তাও কেউ জানে না। জোনাথন হার্টের ভাবভঙ্গিতে রুস্তম বুঝে গেছে যেভাবেই হোক নিপিনকে খুঁজে বের করতে হবে। এদিকে রাত বাড়ার আগেই বুড়ো ইংরেজ গুদামঘর ও এর আশেপাশে পাহারা বসা দিল। 25শে জানুয়ারি 1938। 3 দিনের মাথায় নিপিনের গল্প বলা সকলে বন্ধ করে দিয়েছে, কারণ এবার কাহিনীর মোড় নিয়েছে অন্যদিকে। গত 2 দিন থেকেই রাতের বেলায় গ্রামের অনেকেই দেখেছে কেউ হারিকেন হাতে করে ঠিক নিপিনের মতো করেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নিপিনদের সমাজ থেকে বলা হচ্ছে এটা নিপিনের অতৃপ্ত আত্মা। অন্যরা তা শুনে দিনের বেলায় মুচকি হেসে রাতে খুব তাড়াতাড়ি দরজা বন্ধ করছে। এইদিকে রুস্তমের কারো কথায় কান দেবার সময় নেই। আজই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ এসেছিল। তারা তাকেই সন্দেহ করছে। সেজন্য যেভাবেই হোক নিপিনকে জীবিত কিংবা মৃত পেতে হবে। জীবিত পেলে বুড়োকে 1 হাত নেওয়া যাবে, আর মৃত পেলে লাশ গুম করতে হবে। রাত 2টো। বাইরে কেউ ফুপিয়ে কাঁদছে। ভুতুরে মেয়ে কান্না নয় সেটা, গম্ভীর গলার নাকি সুর। রুস্তমের সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে তার ভয়ের জানান দিচ্ছে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ কাঁদছে, কিন্তু কে কাঁদছে তা বের হয়ে দেখার সাহস হচ্ছে না। ভয় কাটাতেই
রুস্তম হারিকেনের আলো বাড়াতে টেবিলের উপরে হাত দিল। অসাবধানতাবশত টেবিলের উপরে তালার চাবির উপরে হাত পড়ল। সেটি রাতের নিস্তব্ধতাকে কাটিয়ে ঝনঝন আওয়াজ করে মাটিতে আছড়ে পড়ল। সাথে সাথেই বাইরের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। কারো ঢুক করে মাটিতে পড়ে যাওয়ার আওয়াজ আসলো। রুস্তম কি করবে ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ সময় নিয়ে সে সিদ্ধান্ত নিল বাইরে বেরোবে। হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে সে বাইরে বের হয়ে এলো। বাইরে শুধু কুয়াশা দেখতে পেল, কেউ নেই। ভয় পেল, এই ভেবে কে এতক্ষণ কাঁদছিল? নিপিনের আত্মা? কিছুক্ষণ পরেই রুস্তম কারো হেঁটে যাওয়ার আওয়াজ পেল। স্বভাবতই হারিকেনটা সে আওয়াজের দিকে ধরল। আবছা আলোয় চাদর পরিহিত অবস্থায় কাউকে সে দেখল। মনে পড়ে গেল গ্রামবাসীর কথা। আবার ভাবল সে কেন তার কোনো ক্ষতি করছে না। এই সাহস নিয়েই চাদর পরা লণ্ঠনধারীর পিছু নিল। বাইরে ফাঁকা জায়গায় এসে সেতিকে দেখে তার নিপিনই মনে হলো, কারণ চাদর আর হারিকেন দুটোকেই তার নিপিনের মনে হলো। 5 বছর ধরে একসাথে আছে তারা। রুস্তম সাহস করে ডাকল, এই নিপিন। কিন্তু সেটা পিছনে ফিরে তাকালো না, আগের গতিতেই সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে রুস্তম এই লণ্ঠনধারীর পেছনে আস্তে আস্তে গোরস্থান পর্যন্ত চলে এসেছে, কিন্তু সেটা আর থামছে না। এবার রুস্তম পুরো ভয় পেয়ে গেল। ওটার সাথে গোরস্থানের ভেতরে ঢুকবার সাহস পেল না। ঠায়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কি করবে তা ভাবল। তারপর স্টেশনে ফিরে আসতে লাগল। স্টেশনের খুব কাছাকাছি আসার পর রুস্তম বুঝতে পারল কেউ তার পিছু নিয়েছে। তাই সে একটি রেলগাড়ির বগির আড়াল হল। আরও কাছাকাছি কারো আওয়াজ পাওয়াতে সে ভয় পেয়ে বগির ভেতরেই ঢুকে গেল। ভেতরে আসতেই দম বন্ধ হবার জোগাড়। সে হারিকেন উঁচিয়ে চারদিকে তাকাতেই নিপিনের চাদরটি দেখতে পেল। সামনে এক কদম আগাতেই পিচ্ছিল কোনো কিছু ওপরে পা পড়তেই ধরাম করে নরম কিছুর ওপর গিয়ে পড়ল রুস্তম। তার শরীরের নিচে নরম কি আছে তা দেখতে যেই দেখল তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সাদা চেহারার প্রায় রক্তিম লাল দুটি চোখ, যেন ঠিকরে বেরোচ্ছে। আর সেটির হাত তার ঘাড়ের ওপরে। 26শে জানুয়ারি 1938। রাত পার হয়ে সকাল হল। রুস্তম অবচেতনভাবে সেই পরিত্যক্ত ট্রেনের বগিতেই পড়ে রইল। যখন চেতন পেল, নিজেকে একটি মরা লাশের ওপর আবিষ্কার করল। মাথার ওপরে এমন আঘাতের পর বেঁচে আছে তাতেই সে আশ্চর্য। তার ওপর প্রায় পচে যাওয়া জোনাথন হার্টের সহকারী রবার্ট উইলিয়ামের মরা লাশ কোথা থেকে এলো তারই কোনো হদিশ পেল না। এই ঘরটাই বা কেন এত সাজানো গোছানো? মনে হয় কেউ এর মধ্যে নিয়মিত বসবাস করত। একে তো নিপিনকে হত্যার দায়ে তাকে সন্দেহ করছে বুড়ো, তার উপরে এমন মরা লাশের পাশে তাকে কেউ দেখলে নিশ্চিত ফাঁসির দড়িতে ঝোলাবে তাকে। তাই সে খুব সতর্কতার সাথে বগি থেকে নেমে এলো। বাইরে কে বা কারা পুলিশের সাথে কথা বলছে। রুস্তম বের হয়ে আসতেই 4-5 জন পুলিশ তার সামনে এসে দাঁড়ালো। তার মানে এগুলো সাজানো নাটক। রাতে তাকে ফাঁসাবার জন্যই ধাওয়া করা হয়েছিল, যাতে কোনো মতে তাকে এখানে ঢুকিয়ে পুলিশের কাছে চাক্ষুষ প্রমাণ করা যায়। বুড়ো ইংরেজ সাথেই ছিল। তাকে দেখা মাত্রই খেকিয়ে উঠল, দিস ইজ দ্য বাস্টার্ড কিলার, অ্যারেস্ট হিম। যথারীতি ধরা খেল রুস্তম। 27 জানুয়ারি 1938। গতকালকের পুলিশি রিমান্ডের পর রুস্তম গত পরশু রাতে কি করেছিল সব পুলিশকে বলল। তাতেই আজ রুস্তম হিরো বনে গেল, আর শয়তান ইংরেজ বুড়ো হল খুনের আসামি। কারণ রুস্তমের বর্ণনা মতে পুলিশ সে স্থানে আসল ঠিক যেখান থেকে সেদিন মাঝরাতে কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল রুস্তম। পুলিশ সেখানকার মাটি আলগা পেল। মাটি খুঁড়ে 1 হাত যাওয়ার পরেই দেখা গেল মাটির তলায় জোনাথন হার্টের মাঝবয়সী স্ত্রীর লাশ। ঘটনার আরও বেশি তদন্ত করতে বুড়োর বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলো। তাতে সে বলল যে বেশ কয়েকদিন ধরেই তাদের 2 জনের বনিবনা হচ্ছিল না। ইংরেজি না বুঝায় আসলে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তা সে বলতে পারে না। রবার্টের কথা জিজ্ঞেস করাতে মেয়েটি বলল যে বাড়িতে সাহেব না থাকলে প্রায় জোনাথন হার্টের স্ত্রী রবার্টের সাথে বাইরে বের হয়ে যেত।
পুলিশ এবার রবার্টের মূল হত্যাকারীকে তা বুঝতে পারল। পরিত্যক্ত ট্রেন বগির ভেতরের বিভিন্ন আলামতে এটাই প্রমাণিত হলো যে রবার্টের সাথে ইংরেজ বুড়োর স্ত্রীর পরিণয় চলছিল। এটা স্বামী হিসেবে জোনাথন মানতে পারেনি, তাই প্রথমে স্ত্রীকে বাধা দিয়ে এর কোনো সুফল না পাওয়ায় তাকে হত্যা করে রুস্তমের ঘরের কোণায় তাকে পুঁতে রেখেছিল, কারণ ঘরের পেছনে খুব কম মানুষের আসা যাওয়া ছিল। নিপিনের ব্যাপারেও পুলিশ জানতে পারল যে রবার্টকে হত্যা ও স্ত্রী কবর দেবার কাজে নিপিনের সাহায্য নিয়েছিল বুড়ো। তাকে লাশ পাহারায়ও কাজে লাগিয়েছিল। আর সেদিন রুস্তম যে কান্নার আওয়াজ পেয়েছিল তা জোনাথনের। বুড়ো বয়সে স্ত্রী হত্যা করে একাকী হয়ে যাওয়ায় সে তার কবরের পাশে বসে বিলাপ করছিল। খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় নিপিনকেও সে মেরে ফেলে যাতে এর কোনো প্রমাণ না থাকে। কিন্তু নিপিনের লাশ রবার্টের সাথেই ছিল। সেটা পাওয়া গেল না, পাওয়া গেল শুধু হারিকেন ও চাদর। রাত 2টা। বেকুসুর খালাস পেয়েছে রুস্তাম, কিন্তু চিন্তা হচ্ছে নিপিনের লাশটি নিয়ে। জোনাথনের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসার প্রশ্নই আসে না, কারণ তার বাড়ি স্টেশনের পেছনেই। তাহলে নিপিনের মতো করে চাদর আর হারিকেন নিয়ে কে হেঁটে গিয়েছিল সেদিন? গ্রামের কেউ কেউ তা দেখেছিল। নানা কথা চিন্তা করতে করতে রুস্তম ঘরের মেঝেতে হাত দিল। তারপর কেমন যেন সব চিন্তা দূর হয়ে গেল এই ভেবে মেঝের তলায় যে ট্রান্সমিটারটা চুরি করে পুঁতে রাখা হয়েছে তার ভাগ সে একাই নিচ্ছে। রুস্তমের চিন্তায় ছেদ পড়ল। বাইরে কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। এত রাতে বাইরে আবার কে আসবে সে ভেবে পেল না। পাহারাদারদের অনুপস্থিতিতে চুরি করার পায়রা করছে না তো কেউ? রুস্তম উৎসাহ নিয়ে বাইরে বেরিয়ে গুদামঘরের দিকে হাঁটা দিল। কিছু দূর যাবার পর থমকে দাঁড়ালো। কে যেন নিপিনের চেয়ারটাতে বসে আছে। পাশেই হারিকেনের আলো নিভু নিভু হয়ে জ্বলছে। জোনাথন তো পুলিশকে বলেছিল নিপিনকে সে মেরে ফেলেছে, তবে এটা কে? রুস্তম ভেবে পেল না। এই শীতের রাতেও সে ঘামতে লাগল। কোনো কথারও জবাব দিচ্ছে না সেই ছায়ামূর্তি। রুস্তম নিজেও তার ঘর থেকে 100 ফুট দূরে দাঁড়িয়ে। এখন তার মনে হচ্ছে দৌড় দিয়ে তার ঘরে চলে যায়, কিন্তু তার পা চলছে না, যেন পাথর হয়ে গেছে। কোনো রকমে শরীরটাকে অচল পায়ের সাহায্যে এগিয়ে নিয়ে যেতে লাগল। কিছু দূর যেই একবার পেছন ফিরে চাইল, তারপর যা দেখল তাতে রুস্তমের পুরো শরীরটাই পাথর হয়ে গেল। এখন যে শুধু ফাঁকা চেয়ারটাই পড়ে আছে। হারিকেন শুদ্ধ সেই ছায়ামূর্তি গায়েব। রুস্তমের শরীর ব্যস্ত না হতে পারলেও চোখ দুটি ঠিকই সেই ছায়ামূর্তিটিকে খুঁজতে লাগল, কিন্তু সেটি কোথাও নেই। রুস্তম গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে থাকল। তার হারিকেনটাও নিভে গেছে তেলের অভাবে। আর কয়েক সেকেন্ড আগে থেকেই সে তার পেছনে কারো উপস্থিতি সে টের পাচ্ছে। ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে সেটি ঠিক তার ঘাড়ের ওপর। প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের ঘটনাটি আপনার ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। রাত 12টার অতিথি। ঘটনাটি শোনার পর গা ছমছম করে উঠবে, তাই একা নীরবে কানে হেডফোন দিয়ে ঘটনাটি সম্পূর্ণ শুনুন। চলুন দেরি না করে শুরু করা যাক। গ্রামের একদম শেষ প্রান্তে একটি পুরনো বাড়িতে একা থাকত অনিরুদ্ধ। বাড়িটা তার দাদুর আমলের। চারপাশে বড় বড় গাছ, আর একটু দূরেই শ্মশান। গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটত না। তাদের বিশ্বাস রাত গভীর হলে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। এক বর্ষার রাতে অনিরুদ্ধ বাড়িতে একাই ছিল। বাইরে ঝড় আর বৃষ্টির শব্দে পুরো এলাকা কাঁপছিল। রাত তখন ঠিক 12টা। হঠাৎ ঠক ঠক ঠক। সদর দরজায় কেউ কড়া নাড়ল। অনিরুদ্ধ চমকে উঠল। এত রাতে কে আসতে পারে? সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। বিদ্যুতের আলোয় দেখতে পেল একজন বৃদ্ধ ভিজে কাপড় পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ দরজা খুলতেই বৃদ্ধ বলল, বাবা, একটু আশ্রয় দেবে? খুব বিপদে পড়েছি। লোকটাকে দেখে মায়া হলো। সে ভেতরে নিয়ে এসে শুকনো কাপড় দিল, খাবার দিল। বৃদ্ধ খুব শান্ত গলায় বলল, তোমার দাদুকে চিনতাম, উনি খুব ভালো মানুষ ছিলেন। অনিরুদ্ধ অবাক হলো। তার দাদু তো প্রায় 20 বছর আগে মারা গেছেন। কথা বলতে বলতে হঠাৎ বৃদ্ধ বললেন, তোমার বাড়ির উত্তর দিকের ঘরে যেও না। কেন? বৃদ্ধ শুধু মুচকে হেসে বললেন, সব প্রশ্নের উত্তর জানা ভালো নয়। এরপর তিনি চুপ করে গেলেন। রাত বাড়তে লাগল। অনিরুদ্ধের কেমন যেন অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর সে খেয়াল করল
বৃদ্ধ যেখানে বসে আছেন সেখানে তার কোনো ছায়া নেই। তার বুকের ভেতর ধক করে উঠল। সে সাহস করে আবার তাকালো। এবার দেখল বৃদ্ধের পা মাটিতে নেই, কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই বাড়ির উত্তর দিকের ঘর থেকে কারোর কান্নার শব্দ ভেসে এলো। অনিরুদ্ধ ভয়ে জমে গেল। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলে বললেন, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। ঘরের ভেতর থেকে এবার দরজায় আঁচড়ানোর শব্দ শুরু হলো। খরর খরর, মনে হচ্ছিল কেউ ভেতর থেকে বের হতে চাইছে। হঠাৎ বৃদ্ধ উঠে দাঁড়ালেন। ও বেরিয়ে এসেছে। কে? বৃদ্ধের চোখ দুটো অস্বাভাবিক সাদা হয়ে গেল। যাকে তোমার দাদু এই বাড়িতে বন্দি করে রেখেছিলেন। কথা শেষ হতেই উত্তর দিকের ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। সেখান থেকে কালো ধোঁয়ার মতো একটা ছায়া বেরিয়ে এলো। তার দুটো লাল চোখ অন্ধকারে জ্বলছিল। অনিরুদ্ধ চিৎকার করে উঠল। ছায়াটা তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আশ্চর্যভাবে বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে গেলেন। তারপর বললেন, আজও আমি এই বাড়ি পাহারা দিই। এক ঝলক বিদ্যুৎ চমকালো। অনিরুদ্ধ দেখতে পেল বৃদ্ধের মুখটা তার মৃত দাদুর মুখে বদলে গেছে। পরক্ষণেই দাদু আর সেই কালো ছায়ার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। চারদিকে ঝড়, চিৎকার আর অদ্ভুত শব্দ। হঠাৎ সবকিছু থেমে গেল। সকাল হলে অনিরুদ্ধ নিজেকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। ঘরের সবকিছু স্বাভাবিক, কিন্তু টেবিলের ওপর একটি পুরনো ছবি পড়েছিল। ছবিতে তার দাদুর পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। পেছনে লেখা, রাত 12টার পর যদি আমি কখনো ফিরে আসি, ভয় পেও না, আমি অতিথি নই, তোমার রক্ষক। সেই রাতের পর আর কখনো কেউ দরজায় কড়া নাড়েনি। কিন্তু আজও যখন ঘড়িতে রাত 12টা বাজে, অনিরুদ্ধ স্পষ্ট শুনতে পায়, ঠক ঠক ঠক। আর তখনই তার মনে পড়ে যায় সেই রাতের অতিথির কথা। এমন কিছু বাস্তব ঘটনা রয়েছে যা হাজার বছর ধরে চাপা পড়ে আছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেফাজতে রেখো, ভালো কাজ করার তৌফিক দান করুক। বন্ধুরা, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন রাকিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেছেন, এই ঘটনাটি ঘটেছে তার একটি ভাইয়ের সাথে। বন্ধু, আপনাদের অনুরোধ করছি শেষ পর্যন্ত শুনুন, খুব ভালো লাগবে। 23 ফেব্রুয়ারি, রাত তখন 10টা। বাড়ি থেকে বের হচ্ছিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার সময় ঘরের চৌকাঠে সজোরে আঘাত পায়। বাবা বললেন, বের হওয়ার সময় বাধা ভালো লক্ষণ নয়, ঘরে কিছু সময় বসে তারপর যা। আমি বাবাকে বললাম, আরে বাবা, কী সব আজব কথা বলছেন, এইসব আজকালকের যুগে কেউ মানে না। তাছাড়া কয়টা বাজে দেখেছ? 10টা বেজে গেছে। এমনিতেই স্টেশনে যেতে 1 ঘন্টা লাগবে। তাছাড়া সিলেট শহরের রাস্তার যা জ্যাম, এইসবে পড়লে তো 11:30টায়ও পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। আমার কথায় বাবা একটু ভ্রু কুঁচকে বললেন, কে জানে বাবা, আমরা আগের মানুষ, মুরব্বীরা যা বলছেন তা মানি। আচ্ছা যা তাহলে, সাবধানে যাস কিন্তু। এরপর বাবাকে কদমবুশি করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ফাল্গুনের 8-10 দিন পার হয়ে গেছে, তাও প্রচণ্ড ঠান্ডা লাগছে। শীতের পোশাক বলতে শুধুমাত্র ব্লেজারটা নিয়েছি, ওইটাতে শীত ধরছে না। গাড়িতে বসে শীতে কাঁপতে কাঁপতে শহরের ভেতরে গিয়ে পৌঁছলাম। চা বাগানের শীতল পরিবেশের তুলনায় শহরের ভেতরটা অনেকটাই উষ্ণ। ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলাম। কি করে যে 11টা বেজে গেল বুঝতেই পারিনি। এবার যদি সিএনজির অপেক্ষা করি তাহলে সব শেষ। সিলেটে থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস 11:30টায় ছাড়ে। আমি দেরি না করে উবারে চড়ে বসলাম। সাই সাই করে উবার চালক ঝড়গতিতে আমাকে স্টেশনে নিয়ে নামিয়ে দিয়ে 80 টাকা নিয়ে গেল। 80 তো নয়, যেন গলায় ফাঁসি লাগলো। সিএনজি যেখানে 25 টাকা নেয় সেখানে 80 টাকা, না পুরো 55 টাকা লস। মনে মনে লাভ লসের হিসাব কষে হাঁটতে হাঁটতে একটা মেয়ের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেলাম। মনে মনে বললাম, যাক বাবা, বাঁচা গেল। পরক্ষণেই মনে হলো, দূর, ধাক্কাটা খেলেই ভালো হতো। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনও বিয়ে করতে পারি নাই। আমার যে সাইজ আর যা চেহারা, মেয়েরা দেখেই পালায়। মেয়েটার সাথে ধাক্কা খেলেই হয়তো ভালো হতো। ছবিতে তো দেখেছি নায়কের সাথে নায়িকার প্রেমের সূত্রপাত হয় ধাক্কা থেকে। পরক্ষণেই আবার নিজেই নিজেকে বললাম,
আরে ধুর বাবা, রাখ তোর সূত্রপাত, এখন মূত্রপাতের দরকার। সেই আম্বরখানা থাকতে বেগ পেয়েছিল, ভুলেই গিয়েছিলাম। এরপর স্টেশনের টয়লেট ব্যবহার করে 10টা দিলাম। কি আজব কারবার, খাবার খাইতে যেমন টাকা লাগে, ত্যাগ করতেও টাকা লাগে। কি যুগ এলো রে বাবা। আস্তে আস্তে পা চালিয়ে ট্রেনের কাছে গেলাম। আমার সিটটা খুঁজতেছি, টবগি 4 নং সিট। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার সিটটি। সিটে বসার পর মনে মনে দোয়া করতে লাগলাম পাশের সিটটাতে যেন একখানা সুন্দরী মাইয়া মানুষ বসে। দোয়াটা কবুল হয়েছিল। আমার পাশে সুন্দর এক মাইয়া বসেছিল। মাইয়া না, হিজরা। এসেই সিটে বসে হাততালি দিয়ে পকেট খালি করে নিল। এরপর আমার পাশে বসে কি যে গল্প শুরু করলো। আমার গালে হাত দিয়ে বলছে, ওরে গুলুমুলু, কথা কস না ক্যা? মনে মনে বললাম, কোন কুক্ষণে যে সুন্দরী মেয়ের জন্য দোয়া করতে গেলাম। মনে মনে বললাম, আল্লাহ বাঁচাও এই বেড়ার হাত থেকে। হিজরাটা আমার পাশে বসে বকবক করেই চলেছে। আমার তো তখন বিরক্ত লাগা শুরু হয়ে গেছে। চেয়েছিলাম আমার পাশের সিটে বসবে সুন্দরী মেয়ে, শেষে বসলো কিনা সুন্দরী হিজরা, তাও যদি নীরবে বসতো। সেই তখন থেকে বকবক করছে, আঙুল দিয়ে আমার মাথায় গুঁতো দিচ্ছে, শরীরের এখানে ওখানে হাত দিচ্ছে। এইসব হিজরাদের সাথে কথা বলতে গেলেই সমস্যা। এরা নিজের কাপড় খুলতে একটুও দ্বিধাবোধ করে না। ট্রেন ভর্তি লোকের সামনে কাপড় খুলে আমার সাথে কি করবে কি না সেই ভয়ে কিছু বলছি না। তবু একবার সহ্য করতে না পেরে একটা ধমক দিয়েছিলাম। আমাকে এমন কথা বলেছে যে কি বলবো, লজ্জায় আমার মাথা হেড হয়ে গিয়েছিল। ও থুক্কু, হেড মানে তো মাথা। আচ্ছা থাউগা, যাই হোক। নীরবে সিটে বসে অপেক্ষা করতে লাগলাম ট্রেন ছাড়ার। অন্য যাত্রীরা তো আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। মন চাইছিল দাঁত ভেঙে দেই সব কয়টার। আমি মরি আমার জ্বালায়, ওনাদের হাসি পাচ্ছে। মেজাজটাই খারাপ হয়ে গেল তখন। ঘুরিতে রাত 12টার কাছাকাছি। ট্রেন এখনও ছাড়ছে না। এদিকে হিজরাটা অসহ্য জ্বালাতন করছে। মনে মনে দোয়া করলাম, আল্লাহ এর থেকে আমার মুক্তি দাও। রাত 12টার দিকে স্টেশনের মাইকে ঘোষণা এলো, সম্মানিত যাত্রীবৃন্দ, তিলবাহী ট্রেন মাইজগাঁও স্টেশনে লাইনচ্যুত হওয়ায় আমাদের উপবন এক্সপ্রেস ছাড়তে 1.5-2 ঘন্টা দেরি হবে। যেহেতু ট্রেনের বেশিরভাগ যাত্রী পরীক্ষার্থী, তাই সবাই আস্তে আস্তে ট্রেন থেকে নেমে গেল। আমার বেশি তাড়া নেই, পরীক্ষা বিকেলে। রাতেই চলে যাচ্ছি, উদ্দেশ্য সকালে ঢাকায় বন্ধুর বাসাতে গিয়ে কিছুক্ষণ ঘুমাবো। ট্রেন দেরিতে ছাড়লেও আমার অসুবিধে নেই, রিল্যাক্সে ঢাকা গিয়ে পৌঁছানো যাবে। তাই আমি ট্রেনেই বসে রইলাম। কিছুক্ষণ পর হিজরাটাও উঠে চলে গেল। মনে মনে ভাবলাম, যাক, দোয়াটা কবুল হয়েছে। রাত তখন 1:30। মাইকে ঘোষণা এলো, ট্রেন ছাড়তে আরও ঘণ্টা 2 দেরি হবে। বুগিতে অবশিষ্ট যাত্রী যারা ছিলেন, এই ঘোষণার পর তারাও নেমে গেল। পুরো একটা বুগিতে আমি ছাড়া কেউ নেই। আজকে কি যে হচ্ছে! দোয়াগুলো অভিশাপ হয়ে আমার উপরেই পড়ছে। চেয়েছিলাম হিজরাটা নেমে যাক। হিজরা তো নামলই, সাথে অন্য যাত্রীরাও নেমে গেল। পুরো বগিতে আমি তখন একা। কিছুক্ষণ বসে থেকে মনে মনে ভাবলাম, যাই সামনের বগিগুলো থেকে হেঁটে আসি। কথা বলার মানুষ পেলে কথা বলবো। সামনের দিকে হেঁটে যেতে যেতে একদম প্রথম বগিতে চলে গেলাম। পুরো ট্রেন ফাঁকা। পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ট্রেন থেকে নেমে দোকানে গিয়ে 2টা কেক আর একটা স্পিড খেয়ে আবার এসে ট্রেনে উঠলাম। যেহেতু ট্রেন ফাঁকা, তাই নিজের আসন না খুঁজে চোখের সামনে যেটা পেয়েছি সেটাতেই বসে পড়লাম। ট্রেনে ওঠার পরপরই ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে টাইমটা দেখে নিলাম, রাত 2টা বাজে। কিন্তু আধা ঘন্টা আগেও তো বলল ট্রেন ছাড়তে ঘণ্টা 2 লেট হবে। যাই হোক, এত ভেবে লাভ নেই, ট্রেন ছেড়েছে এটাই অনেক। পুরো ট্রেনে আমি একা। মনে মনে ভাবলাম, এমন একটা সময় যদি সুন্দরী গার্লফ্রেন্ড থাকতো সাথে। কথাটি মনে আসতেই আবার শিউরে উঠলাম। দরকার নেই বাবা এত কিছু ভাবার। আগে সুন্দরী মেয়ের জায়গায় সুন্দরী হিজরা জুটেছিল, এবার যদি কালা পেতনি জুটে তবে আমি তো শেষ। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই একটা মেয়ে এসে বগিতে প্রবেশ করল। এই চলন্ত ট্রেনে এই মেয়ে এলো কোথা থেকে? হয়তো পেছনের বগিতে ছিল, ওইদিকে তো আমি যাইনি। মেয়েটি আমার কাছে এসে বলল, ভাইয়া আপনার পাশে বসতে পারি? আসলে পুরো ট্রেন ফাঁকা তো, তাই ভয় করছে। আমার মনে যেন লাড্ডু ফুটল। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, কেন নয় আপু, বসেন। মনে মনে বললাম, ইস, এই তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি, হয়ে যাক শুভ দৃষ্টি। মেয়েটি তখন বলে উঠল, বৃষ্টি। আমি হকচকিয়ে উঠলাম। মেয়েটি আমার মনের খবর জানল কেমনে? অবাক চোখে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, মানে আমার নাম বৃষ্টি, আপনার নাম কি? ও, আমার নাম রাকিবুর রহমান আতিক।
সুন্দর নাম তো। কোথায় যাচ্ছেন? যাচ্ছি ঢাকায়, একটা পরীক্ষা আছে তো তাই। ও আচ্ছা, ভালো, শুভকামনা রইল আপনার জন্য। মেয়েটির সাথে কথা বলতে বলতে বাহিরে তাকালাম। ঝড়ো গতিতে চলছে ট্রেন। এর আগেও ট্রেনে চড়েছি অনেকবার, এত দ্রুত চলতে দেখিনি। ট্রেনের গতি দেখে মনে হলো জাপানের বুলেট ট্রেনের মতো 500 কিমি গতিতে চলছে। বৃষ্টিকে উদ্দেশ্য করে বললাম, এত দ্রুত ট্রেন চলতে দেখেছ কখনো? পাশে থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তাকিয়ে দেখলাম মেয়েটি নেই। কোথায় গেল মেয়েটি? হয়তো বাথরুমে গেছে। কিছুক্ষণ পর আমারও পেটে ব্যথা শুরু হলো। স্টেশনে খাওয়ার সময় একটা ছেলে আমার দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছিল। আমি তাকে খেতে দিলাম, নিল না। মনে হয় ওই ছেলেটার নজর লাগছে। ব্যাটা বজ্জাত, খাবার দিলাম খাইনি, আবার নজর দিচ্ছে। ব্যথাটা বেড়েই চলেছে। না, আর এইভাবে বসে থাকা যাবে না। দৌড় দিলাম টয়লেটে। ট্রেনের টয়লেট মানে আরেক আজব জিনিস। উপর থেকে যাই ছাড়বা, সোজা গিয়ে রেললাইনে পড়ে। কত মানুষ রেললাইন দিয়ে হাঁটে, না জানি কত মানুষের পায়ে এইসব লেগে যায়, ভাবতেই হাসি পাচ্ছে। টয়লেটে বসে কাজটা শেষ করে কলের সুইচ খোরালাম। এমা, পানি তো নাই। ব্যাগের মধ্যে টিস্যু আছে, তাড়াহুড়ো করে নিয়ে আসতে ভুলে গেছি। কিছু করার নেই আর, যা হবার হয়েছে। এখন এখানে বসে থেকে কোনো লাভ হবে না, তাই পানি ব্যবহার না করেই টয়লেট থেকে বের হলাম। কি যে হচ্ছে আজ আমার সাথে, আর সামনেই বা কি হবে কে জানে। যখন আমি চোখ খুললাম, দেখলাম আমি হাসপাতালে। বাবা আমার মাথার পাশে বসে আছেন। বাবার কাছে জানতে পারলাম আমাকে নাকি জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। জঙ্গলের গার্ড আমাকে তুলে নিয়ে রুমে রেখেছিল। সকালে বাবা আমার ফোনে কল দিলে সে বাবাকে সব কিছু জানায়। এরপর বাবা গিয়ে আমাকে নিয়ে আসেন। 2 দিন নাকি আমি অজ্ঞান ছিলাম। কয়েকদিন পর সুস্থ হলাম। সুস্থ হওয়ার পর জানতে পারলাম ওই দিন উপবন এক্সপ্রেস ভোর 5টায় স্টেশন ত্যাগ করেছিল। তাহলে আমি রাত 2টায় যে ট্রেনে গেলাম সেটা কি ছিল? তখনই আমার মেয়েটির কথা মনে পড়ল। সপ্তাহখানেক পর বন্ধুদের নিয়ে লাউয়াচড়ায় রওনা হলাম। স্বপ্নে দেখা সেই গাছটির গোড়ায় গিয়ে খুঁজতে লাগলাম পেন ড্রাইভ। বন্ধুরা বলছিল, কি করে কি খুঁজছিস? আমি কোনো কথা না বলে আবার খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর একটা পেন ড্রাইভ পেয়েও গেলাম। জঙ্গলের গার্ডদের কাছ থেকে জানতে পারলাম মাসখানেক আগে এই গাছে নাকি একটি মেয়ের রক্তাক্ত শরীর পাওয়া গিয়েছিল। সব ঘটনা শুনে সিলেটে এসে পেন ড্রাইভ নিজের কম্পিউটারে লাগাই। একটা ছেলে বন্দুক হাতে ঘুরছে। পরক্ষণেই ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলল কয়েকটি ছেলেকে। বুঝতে পারলাম এই ভিডিওটা বৃষ্টি করেছিল, আর তাই তাকে মেরে ফেলা হয়েছে। পেন ড্রাইভ নিয়ে সোজা থানায় গেলাম। পুলিশ ভিডিওটি দেখল। জানতে পারলাম খুন হওয়া মেয়েটি সিলেটেরই, তার বাড়ি সিলেটের শাপলাবাগ। কিছুদিন পরেই ভিডিওর ওই ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে শুনে মনে শান্তি পেলাম। রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সেই মেয়েটি আমাকে বলছে, ধন্যবাদ আপনাকে, আমি জানতাম আপনিই পারবেন, তাই আপনাকেই আমি ওই জায়গায় নিয়ে গিয়েছিলাম। ঘুমটা ভেঙে গেল। পাশেই একটি চিরকুট, তাতে লেখা, আমার কারণে আপনি পরীক্ষায় যেতে পারেননি, দোয়া রইল আপনার জন্য, শীঘ্রই যেন আপনার ভালো একটা চাকরি হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কোনো এক কুরবানি ঈদের 3 দিন পর 4টা বন্ধু একসাথে ঘুরতে বের হয়। তারা বিভিন্ন জায়গায় থেকে এসে এক জায়গায় হয়েছে। কেউ কর্মস্থলের, কেউ ঢাকায়, কেউ আবার শহরে, কেউ আবার গ্রামে, মিলেমিশে 3-4 জন 4 জায়গায় থাকে। ঈদের কারণে সবাই এক জায়গায় হয়েছে। পরে একদিন ওরা সিদ্ধান্ত নেয়, যেহেতু অনেক দিন পর আমরা 4 জন এক জায়গায় হয়েছি, আমরা ভ্রমণে যাব। কি ভ্রমণ? ট্রেন ভ্রমণ। আমরা ট্রেনে চলে যাব, যেখানে যাবে সেখানে চলে যাব। যেহেতু 4 জন কেউ বিয়ে করেনি, তাদের বউ নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই, বিন্দাস। সকাল 8টার দিকে, ঈদের 2 দিন পর সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে গরুর মাংস দিয়ে পান্তা ভাত খাই। আপনারা ঠিক জানেন, কুরবানি ঈদের ভাজা ভাজা, কষা কষা, কালো কালো, লাল লাল গরুর মাংস দিয়ে পান্তা, পেঁয়াজ, একটু মরিচ আর ওই মাংস
খাইতে কিন্তু সেই মজা। তো ওরা চারজনে তাই করে, পান্তা খায় গরুর মাংস দিয়ে। খেয়ে ঠিক 9টার দিকে বের হয় রেল স্টেশনে যাওয়ার জন্য। তাদের বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ রেল স্টেশনে ওদের বাসা থেকে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। অটো ভ্যানে ওঠে, একটা ভ্যান রিজার্ভ নেয়, 4 জন একসাথে উঠে চলে যায় ওই স্টেশনের যাওয়ার সাথেই একটা সাউন্ড আসে, মানে একটা ট্রেন পার হয়ে চলে গেল। আরেকটা ট্রেন আসবে, ওই ট্রেনে চলে যাবে তারা ভবনে। একবারে শেষ নিচের দিকে জয়পুরহাট, ওই দিকে চলে যাবে বেড়াইতে। আর জয়পুরহাট দিনাজপুর বর্ডার এলাকা। ওরা চিন্তা ভাবনা করে দিনাজপুর বর্ডার এলাকায় যাব, হিলি বাজার আছে, আরও ইন্ডিয়ার অনেক কিছু পাওয়া যাবে, ওরা নিয়ে আসবো, ঘুরবো ফিরবো। এই জন্য ওরা রওনা দেয় জয়পুরহাটের ট্রেনে। ট্রেন আসে এক সময়, উঠে পড়ে ট্রেনের মাঝে। কেমন জানি ট্রেনে ওঠার পর অদ্ভুতভাবে লাগে। ঠিক সকাল 9:30 ওঠার পর ধিক ধিক করে ট্রেন চলতে আস্তে আস্তে রানিংভাবে স্পিড বেড়ে যায় এবং প্রচুর জোরে ট্রেন চলতে শুরু করে, এনজয় করতে থাকে। ঠিক আপনারা জানেন ঈদের মধ্যে কিন্তু ট্রেন পুরোটাই ভরা থাকে, ফাঁকা থাকে না, দাঁড়িয়ে থাকে কেউ দরজায়। এরকম করতে করতে চলে আসলো সান্তাহার স্টেশনে। ওই স্টেশনে সবাই নেমে দেখে, 4 জনে নেমে দেখে ছাদের ওপর অনেক মানুষ। ওরাও ইচ্ছা জাগে আমরাও ট্রেনের ছাদের ওপর উঠব। তখন বগির একটা সাইড দিয়ে ট্রেনের ছাদের ওপর উঠে যাওয়ার পরে ওখান থেকে রওনা দিতে শুরু করে। কিন্তু এদের মধ্যে একটা বন্ধুর নাম অন্তর দেখে মাঝে মাঝে দেখছে, মানে স্টেশনে দেখছে একটা সাদা, মানে গায়ে চাদর পরে একটা বয়স্ক মানুষ মানে বসে থাকে। দেখে ট্রেনের ছাদের উপর দেখে ওই মানুষটা অন্য একটা বগির ছাদের উপর বসে আছে। তখন অন্তর ভাবলো, কে রে, আমি তো স্টেশনে দেখে আসলাম, ট্রেনের উপরে কেমন করে আসলো ওই বয়স্ক মানুষটা? তখন হয়তো ভাবলো হয়তো আবার নিচে সিট পায়নি, এই জন্য উপরে উঠেছে, তাক যা হয় হোক। কিন্তু এরই মাঝে হঠাৎ করে অন্তর যখন সামনে থেকে পেছন দিক তাকায়, তখন দেখে ওই লোকটা পেছনে বসে আছে। কিরে, এই মাত্র দেখলাম সামনে, আবার দেখি পিছনে। তখন কানের কাছে ফিস করে একটা কথা আসলো, সাবধানে থাকিস, যেখানে যাচ্ছিস জায়গা ভালো না, আমি শুধু সাবধান করার জন্য এসেছি। হঠাৎ করে অন্তর চমকে ওঠে, কিরে কি শুনলাম? পেছন দিক তাকায়, পেছনের দিক দেখে কেউ নেই, সামনেও কেউ নেই। একটু ভয় সৃষ্টি হয়, কিন্তু 4টা বন্ধু একসাথে থাকার কারণে, ট্রেন ভর্তি লোক থাকার কারণে অন্তর সমস্ত কিছু ভুলে যায়। ধিক করে চলে যায় জয়পুরহাটের ওপর দিকে চলে যায় দিনাজপুর নামে লিচু খায়, লিচুর বাগানে ঢোকে। কিন্তু অদ্ভুতভাবে লিচুর বাগানে ঠিক লাল লাল লিচু ঝুলে থাকে। এরই মাঝে হাজার লিচুর মাঝে দেখতে পায় অন্তর 2টা লাল চোখের মতো। তখন চমকে ওঠে এবং তাদের বন্ধুদের বলে, তোরা কি কিছু দেখতে পাচ্ছিস? বলে, কি? দেখ, লিচুর গাছের মধ্যে 2টা মনে হয় চোখ দেখা যাচ্ছে। তখন সবাই বলে, তোর মাথা ঠিক আছে? আরে লিচু লাল হয়ে গেছে, এই জন্য দেখতে পাচ্ছিস, তুই চোখ দেখতে পাবি কেমন করে? তুই মনে হয় ভয় করছিস। তখন 3 বন্ধুকে সমস্ত কিছু খুলে বলে অন্তর। যখন এসব কিছু শোনার পরে 3 বন্ধু আবার শিওর হয়ে যায়, তুই অনেক কিছু চিন্তা ভাবনা উল্টা হওয়ার চিন্তা করছু, এই জন্য অনেক কিছু দেখছু, মনে আছে, অনুভব করছু, এই জন্য তুই লিচুর মধ্যে লাল চোখ দেখতে পাচ্ছু। আয় পরে যাই, কিছু লিচু কিনে নেয়, 4 জনে বসতে খায়, আড্ডা দেয়। এটা হয়তো দুপুর হয়ে যায়, বিকেল হয়ে গেছে, হোটেল নেই। ঈদের 2 দিন পর সব হোটেল বন্ধ। রুটি এবং কলা খেয়ে তারা সময় পার করে। এরই মাঝে নদী একটা পাড়ে যায়, যাওয়ার পরে নদীর পানি কাছের মতো টলমল করতেছে। তখন এই পানিটা দেখে ওইদিকে প্রচুর গরমের মাঝে তখন সবাই বলে আমরা গোসল করব, কিন্তু কোনো কাপড় চোপড় নেই। তখন অন্তর চলে যায় গামছা এবং প্যান্ট কিনতে। হ্যাঁ, সাইডের দোকান আছে, ওই দোকানে যখন প্যান্ট কেনার সময় মানে প্যান্ট কিনে নেয়, কিনে পরে আসে লুঙ্গি পরে গোসল করতে নামে।
তো গোসল করতে করতে ওই নদীর মাঝে মানে আপনি যখন পানির মধ্যে ডুব দেবেন তখন মনে হয় উপর থেকে সব কিছু দেখা যায়। এরকম করতে করতে যখন পানির মধ্যে ডুব দিছে অন্তর চোখ বেড়াইছে তখন দেখে ভয়ানক লাল দুইটা চোখ এবং দেখতে ভয়ানক দাঁত অনেক বড় বড় এবং লোম ঝুলে ঝুলে গেছে, মাথার চুল কেমন জানি এরকম করে দাঁত বের করে হাসি মারছে, গালের মাংস মনে হয় নাকে কানে চলে গেছে, পুরোটাই মনে হয় মুখ, মনে হয় হা করলে একটা মানুষের মাথা পুরোটাই মুখের মধ্যে ঢুকে যাবে। এরকম দেখে ওর থেকে উঠে চিৎকার করতে শুরু করছে এবং আসবে মনে হয় কে জানি ওর পা ধরে টান মারতেছে। অন্তর অনুভব করে তিনি আসতে পারতেছে না, চিৎকার করবে চিৎকার করতে পারতেছে না। এর মাঝে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু অন্তরের দিকে চোখ যায়, যাওয়ার পর দেখে অন্তর শুধু পানির মধ্যে, মানুষ যেমন সাঁতার না পারলে কেমন জানি করে ওইরকম করতেছে, পানি উথাল পাতাল নড়তেছে। তখন ওই বন্ধু সবাইকে বলার পরে এক হাত দিয়ে একটু নেমে যেয়ে অন্তরকে তুলে নিয়ে আসে। আসার পর অন্তর দম নেয় আর বলে আজকের মতো বেঁচে গেলাম। কি হয়েছিল অন্তর? অন্তর বলতেছে আমি পানির মধ্যে ডুব দেওয়ার পর এইসব কিছু দেখছি, ওঠার পর তোদের কাছে আসবো, চিৎকার করতেছি কিন্তু তোরা কেউ চিৎকার আমার শুনতে পারতেছিস না। আমি সাঁতার কেটে আসবো কিন্তু আসতে পারতেছি না। আমি তো সাঁতার পারি, আমি তো ডুবে যাওয়ার মতো না, আমার কিন্তু পা ধরে মনে হয় পানির মধ্যে থেকে জানি টান মারতেছি, ভয়ানক একটা চেহারা দেখেছি। এই কথা বলে অন্তরার নামে না 4 জনে ওঠে। সবার মনের মধ্যে হালকা করে ভয় সৃষ্টি হয় এবং হওয়ার পরে কাপড় চোপড় পরে ওরা খাওয়ার উদ্দেশ্যে চলে যায়, চা খাবে, বিড়ি খাবে এবং একটি ফাঁকা নিরিবিলি একটি গাছ আছে, ওই গাছের নিচে মনে হয় অন্ধকার, ওখানে নিচে একটা চায়ের দোকানে চলে যায়। তখন আসরের আজানের পর মাগরিবের আজানের আগে তখন অন্তরকে বলা হয় চা নিয়ে আসো। তখন 3 জন বসে থাকে এবং অন্তর চলে যায় চা নিতে। কিন্তু অন্তর যে দোকানে চা নিতে গেছে ওই দোকানটা ওইটা কি, ওখানে 2টা দোকান, অন্তর দেখে 2টা দোকান। তখন যাওয়ার পরে বলতেছে চা হবে। তখন একটা লোক লাল কাপড় মাথায় দিয়ে মাথা নিচু করে বলতেছে হ্যাঁ কয়টা বাবা? তখন অন্তর বলে ঠিক 4টা চা দেন, একটা চিনি কম। বলতেছে কেন, চিনি বেশি খালে কি ভয় লাগবে? অন্তরের মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হলো, এরকম করে কথা বলে কেন? তখন অন্তর বলতেছে আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আমি তো টাকা দিয়ে চা নেব, আমি যেমন করে নেব ওইরকম করে আপনি দেন, আপনার সমস্যা কি? তখন ওই লোকটা আস্তে আস্তে তার মাথার ওপর থেকে লাল কাপড়টা সরিয়ে দেয় এবং অন্তর তখন যে জিনিসটা দেখে তখন অন্তরের পায়ের নিচে মনে হয় আর মাটি ছিল না। তখন অন্তর চিৎকার করবে না কি করবে কিছু বুঝতে পারে না। এইদিকে 3টা বন্ধু মোবাইল টিপানে ব্যস্ত, হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব। তখন দেখে পানির মধ্যে যেই অবয়বটা দেখেছিল তখন ওই ভয়ানক মুখটা ওই লাল কাপড় চাওয়ালার দোকানদার। তখন ওখান থেকে দোয়া দৌড় পড়তে থাকে মনে মনে এবং চিৎকার মেরে ওখান থেকে চলে আসে 3 বন্ধুর কাছে, এসে পড়ে যায়। তখন বলতেছে বন্ধু এই চা নিতে গেছিলাম, চায়ের দোকানদার এরকম। কিন্তু 3 বন্ধু যখন চায়ের দোকান দিকে চেয়ে আসে তখন ওই চায়ের দোকানদার অবাক হয়ে কাছে আসে, এসে অন্তরকে তোলে। তোর পর বলতেছে কি হয়েছে বাবা তোমার? বলতেছে আমি চা নিতে গেছিলাম। বলছে কোথায়? বলো ওই দোকানে। ওখানে তো কোনো দোকান নেই বাবা, তুমি ওখানে দাঁড়িয়েছিলা আর এখানে আমি ভাবছিলাম হয় তুমি প্রসাব করতে গেছো। তখন অন্তর সমস্ত কিছু শুনে 3 বন্ধুকে বলে আর 1 মুহূর্ত থাকবো না, এখান থেকে বাড়ি চলে যাব, তাড়াতাড়ি চল। তখন ওই 3 বন্ধু বলে বেড়াইতে আসছি কি বাড়ি যাওয়ার জন্য? ট্রেন তো আসতে হবে তাই না? ট্রেন আসবে করার দিকে? বলে ট্রেন আসবে ঠিক 7:30টার দিকে। তখন ওখানে আর 1 মুহূর্ত না থেকে ওরা চলে যায় স্টেশনের কাছে। স্টেশনের কাছে যাওয়ার পরে ট্রেন আসে না। ট্রেন টিকিট কাউন্টার মাস্টার বলে আজকে ট্রেন একটু লেট হবে, ঠিক 8টার দিকে আসবে। 7:30টায় ট্রেন আসার কথা, সেই ট্রেন আসবে 8টার দিকে। 3-4 বন্ধু বসে থেকে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। অন্তরের মন খারাপ, সবসময় মন ভয়ে ভয়ে থাকে আর ওই 3 বন্ধু হাসি খুশি ভাবে আছে। এরই মাঝে অন্তরের চোখ চলে যায় একটা জঙ্গলের দিকে। স্টেশনের পাশেই একটা লাল 2টা চোখ দেখা যাচ্ছে এবং ঠিক পানির মধ্যে যে অবয়বটা দেখছিল এরকম কিছু দেখতে পাচ্ছে আফসা আফসা। এরই মাঝে হঠাৎ করে একটা
মোটর সাইকেল লাইটের আলো যায় ওই চোখের ওই দিকে যাওয়ার পর ওই আলোতে ক্ষণিকের জন্য সেকেন্ডের জন্য অন্তর দেখতে পায় ওইরকম ভয়ানক একটা মুখ। তখন অন্তর দোয়াদুরুদ পড়তে থাকে এবং তিনজনের সাথে শেয়ার করে থাকে। কেউ বিশ্বাস করতে চায় না, সবাই কেমন জানি করে। তখন বলছি আচ্ছা ঠিক আছে, এদিকে একটু হাঁটে আসি, অনেকক্ষণ ধরে বসে আছি। তখন তিন বন্ধু এবং অন্তর চলে যায় আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে দূরে চলে যায়। যাওয়ার পর দেখে একটা বিশাল বড় বটের গাছ। এইদিক প্রচুর গরম, কি সুন্দর ঠান্ডা শীতল বাতাস গায়ে এসে লাগতেছে। তখন তিন বন্ধু বলে অন্তর আয় ওখানে একটু বসে থাকি। তখন তিন বন্ধু ওখানে চলে যায় অন্তর সহ। চারজন যাওয়ার পর দেখে গাছের ওখানে একজন বসে আছে। চারজনে দেখতে পাই, বলে ভাই আজকে তো প্রচুর গরম আর ট্রেন আসতেছে না, তো এখানে আমরা একটু বসে থাকতে পারি। তখন ওই লোকটা বলে কেন নয়। এ কথা বলে মুখ যখন ঘোরায় তখন মোবাইলের টর্চ লাইটের আলোয় দেখতে পাই চারজনে দেখতে পায় ভয়ানক এই দৃশ্য। চারজনে চিৎকার করে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। আসার পর অন্তর বলতেছে তোরা কিছু দেখতে পাইছিস? তখন ওরা দুইজন তিনজন বলতেছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি, ভয়ানক চেহারা, এরকম একটা চেহারা। তখন অন্তর বলতেছে পানির মধ্যে, চায়ের দোকান, ওই সব জায়গায়, ওই লিচু গাছের বাগানে, সব জায়গায় আমি এটা কি দেখছি। তখন ভয়ে অবাক হয়ে যায়। এরই মাঝে ঠিক 8:30 ট্রেন আসে না, 9টার দিকে ট্রেন চলে আসে। ট্রেনের মধ্যে ওঠে, আস্তে আস্তে চলে যায়। এক সময় বগি পুরোটা ফাঁকা হয়ে যায়। আর এক স্টেশন পরেই ওদের স্টেশন সিরাজগঞ্জ চলে আসবে। এরই মাঝে বগি ফাঁকার মাঝে একটা লোক ওঠে। লোক স্বাভাবিক লোক, কিছু বোঝা যায় না। ওই লোকটা বস থেকে মোবাইল দিয়ে গান শুনতেছে। ক্ষণিকের মধ্যে ওরা ঠিক 5 মিনিট পর দেখে ওই লোকটা না, ওইটা কালো একটা চাদর পরে 8 লোক বসে আছে। কিরে গান শোনা লোকটা কোথায় গেল? নেই, খুঁজে পাওয়া যায় না। যেখানে যাওয়ার কথা যাক, 3-4 জন আর কোনো কিছু ভাবে না, ভাবে আর অল্প একটু হলেই আমরা বাড়ি চলে যাব। এর মাঝে অল্প একটু পর দেখে ওই কালো কাপড় গাঁতে যে লোকটা ছিল ওই লোকটা নেই। ওখানে বসে আছে একটা মহিলা। আচ্ছা ওই মহিলাটা কি? তখন কাছে যাই, আচ্ছা আপনারা কে? এই কথা বলতেই মহিলা মুখ তোলে। ঠিক আগে যেরকম একটা ভয়ানক মুখ দেখছিল, এটা ওই রকম মুখ। চারজন ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে সবাই দেখে যার তার বাড়িতে। তখন সবাই বলে আমরা কেমন করে যাচ্ছি। তখন ওর বাবা মা বলে তোরা ট্রেনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছিলি, এই জন্য এখানে নিয়ে যাচ্ছি। এই যে হুজুর আছে, হুজুর তোদেরকে দেখবে, তোরা ভয় করছিস। তখন হুজুর চারজনকে এক জায়গায় বসতে দেখে বলে এরা ভয়ানক কিছু দেখছে এবং এরা দুষ্ট একটা জিনের পাল্লায় পড়ছিল। ওই জিনটা ওদের এখান থেকেই আসল করতে করতে ওদের সাথে গেছে এবং সাথেই আসছে। মাঝে মাঝে দেখা দিচ্ছে ভয় খাওয়াইছে এবং পানির মধ্যে মারার চেষ্টা করছিল। ট্রেনের মধ্যে যদি ওরা অজ্ঞান না হয়ে যেত আর সময় মতো যদি কেউ না যেত ওখানে, তাহলে এদেরকে মেরে ফেল দিত ওই জিনটা। তখন হুজুর দোয়া দরুদ পরে পানি পড়া তেল পড়া দেয় এবং আমাদের তাবিজ দেয় আর বলে আপনারা ঠিক 3 মাস ওই ট্রেনের ধার দিয়ে যাবেন না, স্টেশনের ধার দিয়ে যাবেন না। তখন আমরা চারজন যাই, যার কাজে চলে যায় বাসে চড়ে এবং তারপর থেকে এখন পর্যন্ত ট্রেনের ধার দিয়ে যায়নি। কেননা ওই ট্রেনের ধারের কাছে গেলেই মনের মধ্যে একটা স্মৃতি জেগে ওঠে, ওই ভয়ানক মুখটা। সবাই ভালো আছে, সুস্থ আছে, সবার দোয়া করবেন আমাদের জন্য। এবং এই ঘটনাটি সিরাজগঞ্জের অন্তরের সাথে যাওয়া ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।